আজ আজ রাতটা যাক। ভেবেছিলাম আজ রাতেই তোকে পোড়াবো, কিন্তু শহরের বাবু এসে বলল তাই তুই বেঁচে গেলি। আজ রাতটা যাক, কাল কাল তোর দিন শেষ। কে কে ওখানে? শহরে বাবু? নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনী, এবং আজকের অনেক দিন পরে তোমাদের জন্য একটি নতুন গল্প, কাকতাড়ুয়া। ত্রিনয়নদা ও আনন্দবাবুর চরিত্রে আমি রাজ, কথকের চরিত্রে রুদ্র, বিল্টের চরিত্রে অর্জুন এবং গ্রাফিক্সে রোহান। শুরু করছি আজকের গল্প, কাকতাড়ুয়া। একেই বৃষ্টিমুখর দিন। সকাল থেকে এক নাগাড়ে মুষলধারে বৃষ্টি হওয়ার পর এই সন্ধ্যেবেলা সবেমাত্র থেমেছে। রাস্তার পাশে জলার জল ও বৃষ্টির জলে মিশে একেবারে থই থই অবস্থা। তপন ফোন করে ক্লাব ঘরে ডাকলো, বলল ক্লাব ঘরে তিনয়দার গল্পের আসর একেবারে জমে উঠেছে। তার ওপর একসাথে সময় কাটানো হয়েই ওঠে না। তার মধ্যে আবার তিনয়দা অনেকদিন পর আজ পাড়ায় ফিরেছে, অর্থাৎ গল্পের আসর একদম জমে ক্ষীর। হাতে করে পাড়ার মোড়ের দোকান দিয়ে গরম গরম 4টে চপ আর 4টে ফুলুরি নিয়ে হাজির হলাম ক্লাব ঘরে। গিয়ে দেখলাম তপন, বিল্টে ও ত্রিনয়দা গল্পের আসরে একদম জমিয়ে বসে পড়েছে। আমাকে দেখে ত্রিনয়দা বলল, আরে আয় আয়, হাতে তো বাবা তেলে ভাজা দেখতে পাচ্ছি রে। বাবা, জমিয়ে দিলি তো। বিল্টে দেখলাম ছুটে গিয়ে ক্লাব ঘরের রান্নাঘর থেকে একখানা বাটিতে বেশ খানিকটা মুড়ি নিয়ে রাখলো আমাদের সামনে। আমি তেলে ভাজাগুলো ঢেলে বসলাম ত্রিনয়নদার সামনে। বললাম, এতদিন পর তোমার এই আসার সময় হলো? আরে আসতে তো ইচ্ছা করে, তবে জানিসই তো এক জায়গায় বেশি দিন থাকতে পারি না আমি। আর তার থেকেও বড় কথা, রাস্তা আমায় ডাকে রে, ও তোরা বুঝবি না। আগে তবুও তো কাকিমা থাকতে তুমি এমুকো হতে, এখন তো তাও আসো না। মায়ের জন্যই তো আসতাম। ওই একটা মানুষই ছিল যার জন্য এখানে আসতে ইচ্ছা করতো। মা নেই, আর আসতে ইচ্ছা করে না। আসো না তো বুঝলাম, তা তুমি থাকোটা কোথায়? এই পৃথিবীতে থাকার জায়গা কম আছে রে। মানুষকে যদি আপন মনে করিস আর আপন মনে করে নিতে পারিস, তবে আর যাই হোক এই পৃথিবীতে থাকার জায়গার অভাব হয় না। নয়তো গঙ্গার পাড়, পাহাড়, সমুদ্রের ধার এগুলো তো আছেই। ভালো লাগে বুঝলি, রোজ নতুন নতুন লোক, নতুন নতুন জায়গা। বাইকটাকে ছোটখাটো একটা ঘর বানিয়ে ফেলেছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে ফিরে আসতে ইচ্ছা করে, এই তোদেরই জন্য। আর এই ঘরে কেউ থাকে না, কিন্তু বারবার আসলে মনে হয় বুঝলি, মা আমার জন্য অপেক্ষা করছে। অনেক তো হলো সেন্টিমার্কা কথা। বলছি, এতদিন পরে এলে আর তোমার সঙ্গে যা সমস্ত ঘটনা ঘটে শোনাও তো একটা। তা কেমন ঘটনা চাই যদি একটু খুলে বলেন। দেখো, একেই বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির ওয়েদারে একটা ভূতের গল্প না হলে চলে? ভূত কিনা জানি না, তবে পাঞ্জাবের দিকে একবার রাতের বেলা খুব বাজেভাবে আটকা পড়েছিলাম। আর আর এমন জায়গায় বাইকটা খারাপ হয়েছে, আশেপাশে শুধুমাত্র বড় বড় ক্ষেত ছাড়া আর কিছু নেই। মাঝে মাঝে কয়েকটা ঘরবাড়ি আছে, তা এতটাই দূর আর অন্ধকারের মধ্যে তাদের রাস্তাও বোঝা যাচ্ছে না। একই হাই রোড, তার উপর আবার হাত দেখালেও কোনো গাড়ি দাঁড়াবে না, এটা আমার জানা কথা। কেন? আরে এমনি হাই রোডে গাড়ি হাওয়ার মতন যায়,
তার উপর এইসব চোর ডাকাত এইভাবেই হাত দেখিয়ে সাহায্য চেয়ে ড্রাইভারদের উপর হামলা করে। তা সেই কারণেই অনেক ড্রাইভার দাঁড়ায় না। বেশ কয়েকবার কয়েকটা লরির ড্রাইভারকে হাত দেখালাম, কিন্তু থামলো না। শেষে গাড়ির সামনে গিয়ে ইঞ্জিনে কয়েকবার জল দিলাম। ভাবলাম যে অনেক সময় গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেলে হয়তো ফ্রিজ হয়ে যেতে পারে। কোনো উপায় না পেয়ে শেষে জল দিলাম বটে, তবে তাতে কাজের কাজ কিছু হলো না। এদিকে আশেপাশে শুধু বড় বড় ধান ক্ষেত আর আলকাতরার মতন অন্ধকার ছাড়া দূর দিগন্তে কিছুই চোখে পড়ছে না। কিছুটা সময় এক জায়গায় দাঁড়িয়ে ভাবলাম যে এখানে কোনো একটা ফাঁকা জায়গা দেখে টেন্ট খাটাবো, নাকি বাইকটা ঠেলতে ঠেলতে কিছুটা এগিয়ে যাব, যদি কোনো সাহায্য পাই। টেন্ট খাটানোর জায়গা কোনোভাবেই পাওয়া গেল না। অগত্যা আর কোনো উপায় না পেয়ে ওই ভারী লাগেজ ভর্তি বাইক ঠেলতে ঠেলতে নিয়ে যেতে শুরু করলাম আগের দিকে। আচ্ছা, তোরা মাঝে মাঝে জিজ্ঞাসা করিস না আমি রাস্তায় রাস্তায় এমন ঘুরে বেড়াই কেন? আচ্ছা, তোরা কখনো মাঝরাতে এমন জনশূন্য জায়গায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিস? সেই রাতে আমার সঙ্গে তেমন কিছু ভালো না ঘটলেও একটা জিনিস বেশ ভালো হয়েছিল। অমন জনশূন্য আলোবিহীন রাস্তায় মাঝে মাঝে দূর থেকে যখন বড় বড় ট্রাকগুলো ছুটে আমার সামনে দিয়ে চলে যাচ্ছিল, তারপরে সেই জায়গায় রাজত্ব করছিল এক গভীর নিস্তব্ধতা, যা এই পাড়া গ্রামে গঞ্জে বসে আমাদের বাড়ির আশেপাশে বসে কোথাও পাওয়া যাবে না। ট্রাকগুলো হাওয়ার মতন চলে যাওয়ার পর যখন বিস্তর নিস্তব্ধতার মধ্যে একবার আকাশের দিকে তাকাচ্ছিলাম, বুঝবি না, সে এক আলাদা অনুভূতি। সম্পূর্ণ আকাশটা যেন তোর সামনে খোলা, কেউ যেন তোর কানে কানে এসে বলছে, এই সম্পূর্ণ আকাশ তোমার, যাও যাও, উড়ে যাও যেখানে তোমার মন চায়। যাই হোক, এমনই ভয়ঙ্কর সুন্দর ঘটনা কেমন যেন নিজেকে, এমনই ভয়ঙ্কর তবে সুন্দর ঘটনায় কেমন যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম। দুদিকে বড় বড় ধান ক্ষেত, তাতে অর্ধচাঁদের একদম হালকা জ্যোৎস্না এসে পড়েছে। তাতে তেমন কিছু না হলেও আশপাশটাকে বেশ মায়াময় মনে হচ্ছিল। মাঝে মাঝে অমন কনকনে শীতের মধ্যেও বেশ জোরালো হাওয়া দিচ্ছিল। এই সব দেখতে দেখতে বাইক ঠেলতে ঠেলতে এগোচ্ছি, ঠিক সেই সময় চোখ যায় কিছুটা দূরে একটা ক্ষীণ আলোর দিকে। মনে যেন কোথাও থেকে একটা আশার আলো খুঁজে পেলাম। ভাবলাম এই ঘরে যদি কোনোভাবে সাহায্য চাওয়া যায়, তবে আজ রাতে অন্তত ভালোভাবে কাটানো যাবে। তবে চিন্তা হলো অন্যদিকে। এই রাত 2টো বাজতে চায়, তার মধ্যেই কনকনে ঠান্ডায় কেউ ভেতরে থাকলেও কি দরজা খুলবে? আর কেনই বা খুলবে? তবুও গাড়িটাকে আরো জোরে ঠেলতে শুরু করলাম। ঠেলতে ঠেলতে গিয়ে যখন ওই বাড়ির রাস্তার মুখোমুখি দাঁড়াই, সামনে এলো আরো এক সমস্যা। ওই বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তাটি আছে, সেই রাস্তাতে আর যাই হোক পাই কোনোভাবে ঢোকানো যাবে না। এক কথায় আলপথ বললেই চলে। দুদিকে আখ ক্ষেত, মাঝে থেকে সরু গলির মতন একটি পথ, ভীষণই অন্ধকার। একদিকে যদি আমি বাইক না নিয়ে যেতে পারি, তবে আমার সম্পূর্ণ লাগেজ আমার গাড়ি থেকে খুলে সব কিছু নিয়ে যেতে হবে একা হাতে। এতে লাভের থেকে পরিশ্রম হবে দ্বিগুণ। ভাবলাম প্রথমে বাইকটা রাস্তার একদম সাইড করে রেখে ভালো করে লক দিয়ে আগে কথা বলা যাক। যদি থাকতে দেয় তবে না হয় তখন কোনো উপায় বার করা যাবে। বাইকটা রাস্তার সাইডে দাঁড় করিয়ে লক করে ঢুকলাম ওই মাটির সরু রাস্তাটায়। অন্ধকার এতটাই তীব্র যে সেখানে ওই বাড়ির থেকে আসা ছোট্ট আলোটাও যেন ঝলমলে কোনো হ্যালোজেন মনে হচ্ছে।
ঝিঝির ডাক আর অন্যান্য পোকামাকড়ের আওয়াজে কান যেন একদম ঝালাপালা হয়ে যাচ্ছিল। তবে হ্যাঁ, এমন প্রাকৃতিক সৌন্দর্য এই শহরের বুকে বসে আর যাই হোক অনুভব করা যায় না। হাঁটতে হাঁটতে গিয়ে যখন ঘরটার সামনে গিয়ে পৌঁছালাম, বুঝলাম একটা ছোট্ট কুঁড়ে ঘর বললেই চলে। বেড়া খড় দিয়ে বানানো ছোট্ট একটা কুঁড়ে ঘর, টালির চাল। সামনে যেটাকে লাইট ভাবছিলাম সেটা আসলে হ্যারিকেন। মনে প্রশ্নটা এসেই গেল যে ঘরে আদৌ কেউ থাকে তো। জোর কদমে হাঁক ডাক করতে শুরু করলাম, কেউ আছেন, কেউ আছেন? দু তিনবার একইভাবে হাঁক ডাক করার পর ভেতর থেকে ভীষণ চাপা ও ফ্যাসফ্যাসে গলায় উত্তর এলো, रुकिए रुकिए आता हूँ आता हूँ। গলার আওয়াজটা পেয়ে সত্যি ঘরে যেন প্রাণ এলো। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে বেরিয়ে এলো একজন বয়স 70-এর বয়স্ক ভদ্রলোক। তবে বোধ হয় এই মাঠে ঘাটে কাজ করে বলে শরীরটা বেশ শক্তপোক্ত ধাঁচের গড়া। মাথা থেকে কোমর অব্দি একটা মোটা শাল চাপানো আর একটা শক্ত করে বাঁধা লুঙ্গি। কথাবার্তা ও ভাব ভঙ্গি দেখে কেন জানি না বাঙালি বলেই ঠাউর হলো আমার। প্রথমে নয়, তবে পরে জানতে পারলাম ওনারা নাকি কোচবিহারের বাসিন্দা। অনেক বছর আগে তার বাবা তাকে এখানে এনেছিল, তারপর থেকে এখানেই তারা থাকে। আমায় দেখে একটু সন্দেহের চোখেই বলল, क्या चाहिए? আমার নাম ত্রিনয়ন চট্টোপাধ্যায়। আমি অত্যন্ত নির্লজ্জের মতন প্রথমেই আমার অবস্থার কথা ওনাকে জানাই এবং এও জানাই যে আজ রাতটা ওনাদের এখানে দিলে ভালো হয়। কথাটা শুনে উনি খানিকক্ষণ চুপ থাকলো, তারপর বলল, আমার নাম আনন্দময় বাগচি। আচ্ছা আসুন। বাইকটা কোথায় রাখবো বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম, বলছি রাস্তার পাশে আমার বাইকটা রাখা আছে, খারাপ হয়ে গিয়েছে, এই ভেতরটায় কোনোভাবে আনা যাবে? লোকটা আরো একবার আমার মুখের দিকে পুরো কুঁচকে তাকালো। হ্যারিকেনের আলোয় লোকটার মুখটা কেমন যেন আশ্চর্য রকমের রহস্যময় মনে হলো আমার। আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিল বটে, তবে জায়গাটা সত্যিই বুঝতে একটু হলেও অসুবিধা হলো আমার। তবুও আর বেশি প্রশ্ন করলাম না। এই সুযোগটা যদি হাতছাড়া হয় তবে নেহাতি ঠান্ডায় আমাকে রাস্তায় কোনো ক্রমে চাপা চুপি দিয়ে থাকতে হবে। এদিক ওদিক তাকিয়ে বাইকটার কাছে গিয়ে ঠেলতে ঠেলতে লোকটা দেখানোর দিকে কিছুটা এগিয়ে দেখলাম বাড়িটার পেছন দিকে একটা বেশ বড় সড়ো লাল মাটির রাস্তা চলে গেছে। দুধারে আখ ক্ষেত এবং মাঝখান থেকে লম্বা রাস্তা। তবে রাস্তাটা বেশ অন্ধকার, আলো একদম নেই বললেই চলে। বাইকের হেডলাইটটা অন করে ঠেলতে ঠেলতে রাস্তার কিছুটা ঢুকেছি। আমার ডান দিকের আখের ক্ষেতটা কেমন যেন কেঁপে কেঁপে উঠল এবং তার সাথে এলো ভীষণ চাপা তবে পরিষ্কার, ভীষণ অদ্ভুত একটা শব্দ। আওয়াজটা শুনে প্রথমে গায়ে কাঁটা দিয়ে উঠলেও পরক্ষণে মনে হয়েছিল ক্ষেতের মধ্যে হয়তো কোনো কোনো সময় এমন বড় বড় ইঁদুর থাকে, হয়তো তাদেরই হবে। ওসব দিকে খেতে বিশাল বড় বড় ইঁদুর পাওয়া যায়। পাত্তা না দিয়ে বাইকটা ঠেলতে ঠেলতে গিয়ে দাঁড় করালাম বাড়িটার ঠিক পেছন দিকটায়। পেছন দিকটা সামনের দিকে তুলনামূলকভাবে একটু বেশি অন্ধকার। ঘরটা ঠিক চারিদিক থেকে যেন একটা বিস্তীর্ণ অন্ধকার এলাকা ঘিরে আছে। মাঝখানে যেন ছোট্ট আলোর মতন জ্বলে আছে বাড়িটা। হয়তো বাইক রাখার আওয়াজ পেয়ে বয়স্ক লোকটা পিছনের দরজা দিয়ে বেরিয়ে বলল, চলে আসুন বাবু, বালতিতে জল রাখা আছে,
জুতোটা এখানে খুলে হাত মুখ ধুয়ে ঘরে আসুন। আমি বাইক থেকে সব লাগেজ আর নামালাম না। আমার বেশিরভাগ লাগেজেই আমার জামা কাপড় আর আমার টেন্ট খাটানোর সরঞ্জাম ছাড়া আর কিছুই নেই। দরকারি যা জিনিসপত্র ছিল তা আমার পিঠ ব্যাগের মধ্যেই ছিল। ওটি নিয়েই জুতো খুলে হাত মুখ ধুয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে বুঝলাম ঘরটিতে আলোর ব্যবস্থা বলতে গেলে শুধুমাত্র দুটি লণ্ঠন, অর্থাৎ কারেন্টের কোনো রকম ব্যবস্থা নেই। ভেতরে দুখানা ছোট ছোট ঘর, একটি মাটির উনান সহ রান্নাঘর। দেওয়ালগুলো বোধহয় সম্পূর্ণ মাটির তৈরি। ঘরে ঢুকে এদিক ওদিক দেখছিলাম, সেই দেখে লোকটি বলল, আপনার থাকার ব্যবস্থা আমি ওই পাশের ঘরে করে দিচ্ছি। কিছু খাওয়া হয়েছে? কথাটা বলতে সত্যি একটু ইতস্তত বোধ হলো, তবুও একদম নির্লজ্জের মতন বলে ফেললাম, না মানে ওই আর কি, ওই সন্ধেবেলায় রাস্তার পাশে একটি ধাবায় খেয়ে নিয়েছিলাম। মানে আমার খিদে নেই, মানে ওই। ঠিক আছে, ঠিক আছে, আপনি ওই ঘরে গিয়ে বসুন, আমি খাবার নিয়ে আসছি। আমি ওই ঘরটার ভেতরে ঢুকলাম। অন্ধকার বটে, তবে ঘরের ভিতরটা দেখলাম বেশ পরিপাটি করে সাজানো। লণ্ঠনের আলোতে সম্পূর্ণ ঘরটি সত্যি আদিম সুন্দর লাগছিল। আসলে এই ঝাঁ চকচকে শহর, এই চকচকে জীবন ছেড়ে কখনো যদি অমন কোনো জায়গায় গিয়ে পড়িস, অনুভব করবি জীবন যুদ্ধ যতই কঠিন হোক না কেন, মানুষ তাতে ঠিকই মানিয়ে নেয়। পিঠের ব্যাগটা নিচে রেখে পিছনের দিকে তাকালাম। দেখলাম একটা বেশ বড় সড়ো খাটিয়া রাখা। বসলাম সেখানে। হঠাৎই পাশের ঘর থেকে কোনো এক মহিলা কণ্ঠের কাশির শব্দ শুনতে পেলাম। এই জিনিসটার প্রতি আমি সত্যি অপ্রস্তুত ছিলাম। আমি বুঝতেই পারিনি আমি ওই বুড়োটা ছাড়াও, অর্থাৎ আনন্দবাবু ছাড়াও এই বাড়িতে অন্য কোনো মহিলা আছে। কাশির আওয়াজটা শুনে আরো একটু নড়ে চড়ে বসলাম। মহিলাটা ওনার স্ত্রী হতে পারে, অথবা ওনার মেয়ে। সত্যিই আমি এসে ওনাদের একটু বেশিই বিরক্ত করে ফেললাম। মনে মনে খানিক নিজেকে দোষ দিলাম। কথাটা ভেবে নিজের দুহাত মুখের মধ্যে পোলাচ্ছি, সেই সময় ঘরের মধ্যে ঢুকলো আনন্দবাবু। লোকটার হাতের মধ্যে একটি থালা এবং তাতে দুইখানা মোটা মোটা গরম পরোটা, সাথে মাখন দিয়ে বলল, लीजिए लीजिए, खा लीजिए। কথাটা বলে আমার হাতে থালাখানা ধরিয়ে বসলো আমার সামনে। তা কোথা থেকে আসছেন? মানে घर कहाँ है आपका? আমার বাড়ি কলকাতায়। আমি এরকম ঘুরে ঘুরে বেড়াই, কখনো কাশ্মীর, কখনো কেরালা, বলতে পারেন পুরো ভারতই আমার ঘোরা। তা বাড়িতে কে কে আছে? আগে ছিল, এখন আর নেই। এই 6 মাস হয়েছে মা চলে গেছেন। আছে বাড়ি ওই রকমই পড়ে, যাই বছরে একবার, নয়তো ওই বাড়িতে আর কেউ থাকে না। কাশির শব্দটা দেখলাম আবারও এলো। কাশির শব্দটা আসতেই একে অপরের মুখের দিকে তাকালাম। অবস্থাটা বুঝে উনিই বললেন, আমার মেয়ে ভারতী, শরীরটা খারাপ যাচ্ছে কদিন। ডাক্তার দেখাচ্ছেন? ডাক্তার? দুবেলা খাবার জোটাতে বারবার ভাবতে হয়। দেখিয়েছিলাম, যা ওষুধ লিখে দিয়েছে প্রায় 1000 খানেক দাম। সময় লাগবে, দেখি কবে কিনতে পারি। কথাটা শুনে
আমার কিঞ্চিত খারাপ লাগলো, বলা যেতে পারে কষ্ট লাগলো। বললাম, বোনের বয়স কত? বোন কথাটা শুনে লোকটা দেখলাম আমার মুখের দিকে বিদ্যুৎ বেগে তাকালো। বুকটা যেন ধড়াস করে উঠলো ওনার চাহনি দেখে। কি বললেন আপনি? এমন কি বলে বসলাম রে বাবা। ভয়ে ভয়ে বললাম, বোনের বয়স কত? কেন? কথাটা শুনে লোকটা দেখলাম খানিকক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, খেয়ে নিন বাবু, আপনি খেয়ে নিন। আর কথা বাড়ালাম না, চুপচাপ খেতে শুরু করলাম। আমার খাওয়ার মাঝখানেই কখনো কখনো আনন্দবাবুর মেয়ের কাশির শব্দ আসছিল আমার কানে। কাশির শব্দটা শুনে আমার ওই মেয়েটার রোগের ব্যাপারে জানার ইচ্ছা হচ্ছিল, তবে কথাটা সোজাসুজি মুখে এসে বারবার আটকে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল জিজ্ঞাসা করলে যদি লোকটা কিছু ভুলভাল ভেবে বসে। কাশির শব্দটা বাড়তে বাড়তে শেষে একটা ঘরের কাশির শব্দটা বাড়তে বাড়তে শেষে একটা ঘর ঘরে শব্দে পরিণত হচ্ছিল। শুনেই বোঝা যাচ্ছিল ওই ঘরে যে মেয়েটি রয়েছে তার অবস্থা মোটেই ভালো নয়। অনেক হয়েছে, আর সহ্য করতে না পেরে জিজ্ঞাসা করেই ফেললাম, মানে কাশির শব্দ শুনে মনে হচ্ছে বোন প্রচন্ড অসুস্থ। কথাটা শুনে লোকটা দেখলাম আবারও আমার মুখের দিকে ফেলিয়ে তাকালো, তবে এইবার চোখের গোড়ায় খানিক জল দেখা গেল। বলল, মেয়েটার কয়েক সপ্তাহ ধরে বড় অসুখ, টাকার অভাবে ঠিক মতো ওষুধও কিনতে পারিনি। কাশিটা এই ঠান্ডায় বেশ বেড়েছে। কথাটা শুনে হঠাৎই আমার একটা কথা মনে আসে। কথাটা শেষ করে পিঠ ব্যাগ থেকে ওষুধটা বার করে ধরলাম লোকটার সামনে। আপনি দিয়ে দেখুন, আমি তো এদিক ওদিক ঘুরে বেড়াই, আর তাই আমার কাছে এরকম ওষুধ প্রায় থাকে। একদম নতুন, আমি একদম খাইনি, কালকে নিয়েছি, খাইয়ে দিন। লোকটা মুখের দিকে তাকালো এবং বলল, ভালো হবে। আচ্ছা, বোনের বয়স কত? এই তো আগের মাসে 20-তে পড়বে। আচ্ছা, 2 চামচ খাইয়ে দিন, আর ওটা বোনের কাছেই রাখুন, পরে যদি লাগে খাইয়ে দেবেন। লোকটা দেখলাম ওষুধটা নিয়ে আবারও মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, তুমি খাও বাবু, আমি আসছি। বেরিয়ে গেল লোকটা। আমি খাওয়া শেষ করে বাইরে হাত মুখ ধোয়ার জন্য সবে মাত্র বেরিয়েছি, সেই সময় আবারও সেই ঝোপঝাড় নড়ার শব্দ, সাথে ভেসে এলো একটা কেমন চাপা গোঙানির শব্দ। আওয়াজটা 2-1 বার কানে আসতে কি মনে হতে আওয়াজটাকে অনুসরণ করতে ইচ্ছা করলো। অনুসরণ করে ওইদিকে সবেমাত্র পা বাড়াবো, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে লোকটার ডাক শুনতে পেলাম। হাত ধুয়েছেন বাবু? কথাটায় যেন খানিক চমকে উঠলাম আমি। পেছন দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। বলছি, ওই আওয়াজটা কিসের? লোকটা দেখলাম ঠিক আমার পিছন দিকে একবার ভীষণ অদ্ভুতভাবে তাকালো। হ্যারিকেনের আবছা আলোয় চোখগুলো কেমন যেন রহস্যময় মনে হলো। বলল, ও কিছু না, খেতে বড় বড় ইঁদুর থাকে, তাদেরই আওয়াজ। উত্তরে আমি আর কিছু বললাম না। হাত মুখ ধুয়ে লোকটার পিছনে গিয়ে দাঁড়ালাম ঘরের ভেতর। বাবু, আমি খাটিয়া পেতে দিয়েছি, নিন শুয়ে পড়ুন। আর ধন্যবাদ, ওষুধটা খুব ভালো কাজ করেছে, কাশিটা একটু কমেছে।
শান্তিতে ঘুমোচ্ছে। কথাটা শুনে সত্যিই ভালো লাগলো। খানিক হেসে খাটিয়ার ওপর গিয়ে বসলাম। খাটিয়ার ওপরে বসতে লোকটা দেখলাম হ্যারিকেনের আলোটা খানিক কমিয়ে দিল। বলল, বাবু, আপনি বিশ্রাম নিন, আমি ওই ঘরে যাই। না, কোনো দরকার পড়লে ডাকবেন কিন্তু। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। চলে গেল ওই ঘরে লোকটা। খাটিয়ায় শুয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে থাই এলো ওই ঘরে পড়ে থাকা ওই অসুস্থ বোনের কথা। কথাটা কেউ সত্যিই বলেছে। মানুষ জাত সত্যি বড় বিচিত্র প্রাণী। কেউ লাখ লাখ টাকা ঢেলে নিজেদের শখ মেটায়, আবার কেউ খানিক কিছু টাকার জন্য নিজের মেয়ের চিকিৎসাটুকু নিয়ে করাতে পারে না। এইসব ভাবতে ভাবতে খানিক চোখ বন্ধ হবে, ঠিক সেই সময় আবারও কানে এলো সেই চাপা গোঙানির শব্দটা। আওয়াজটায় কেমন যেন সারা শরীর শিউরে উঠল। ঘুমটা যেন হঠাৎই কোথাও উড়ে গেল। উঠে বসলাম। মাথায় চেপে বসলো একটি প্রশ্ন। লোকটা যে বলে গেল আমায় যে ওই শব্দ কোনো খেতে থাকা বড় ইঁদুরের হতে পারে, সত্যি কি ইঁদুরের আওয়াজ অমন হয়? আওয়াজটা যেন কোনো দিক থেকেই আমার কোনো ইঁদুরের আওয়াজ মনে হলো না। মনে হচ্ছিল মানুষের মুখে যদি কিছু গুঁজে দেওয়া হয়, তখন সেই মানুষের মুখ থেকে ঠিক যেরকম গোয়ানির একটি আওয়াজ পাওয়া যায়, এটি যেন ঠিক সেরকমই। হঠাৎই না জানি কেন বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো আমার। দোনমনো করে একবার ভাবলাম যে বাইরে গিয়ে কি দেখবো। পরক্ষণে আবার এটাও মনে হলো কোনো দরকার নেই, একটা রাতের ব্যাপার, এখানে শুয়ে চুপচাপ বিশ্রাম করি। চাদরটা মুড়ি দিয়ে শুয়েও পড়লাম, তবে আওয়াজটা যেন পিছু ছাড়লো না। ক্রমশ যেন গোঙানির আওয়াজটা আরো বাড়তে শুরু করলো। আওয়াজটা একইভাবে কিছুক্ষণ হওয়ার পর হঠাৎ একটা পায়ের আওয়াজ শুনতে পেলাম। পাশের ঘর থেকে আনন্দবাবু বেরিয়েছেন। আনন্দবাবু দেখলাম ধীরে ধীরে আমার ঘরের সামনে এলেন। একবার আমার ঘরের দিকে তাকালেন। আমি ঘুমানোর অভিনয় করে আলতো চোখে তাকালাম। লোকটা দেখলাম ধীরে ধীরে আমার ঘরের দিকে তাকিয়ে পা টিপে টিপে বাইরের দিকে চলে গেলেন। না জানি কেন অল্প হলেও সন্দেহ হলো আমার। এক উচ্চ গভীর রহস্যের গন্ধে সারা শরীরটা কেমন যেন উত্তেজিত হয়ে উঠল আমার। দরজার আওয়াজে বুঝলাম লোকটা বাড়ির বাইরে যাচ্ছে। আমি ধীরে ধীরে চাদরটা সরিয়ে খাটিয়া থেকে নিচে নামলাম। পা টিপে টিপে আমিও বেরোলাম ঘর থেকে। ঘরের বাইরে বেরিয়ে দেখলাম যেইখান থেকে আমি কিছুক্ষণ আগে পা হাত পা ধুয়ে এই ঘরে ঢুকেছিলাম, ওই পিছনের দরজাটা হালকা করে ভেজানো রয়েছে। অর্থাৎ এই সবে মাত্র কেউ যেন ওই দরজা দিয়ে বেরিয়েছে। আমি ধীরে ধীরে সামনে গিয়ে বাইরে উঁকি মারলাম। দেখলাম লোকটা হাতে একখানে লম্বা লাঠি নিয়ে আঁক্ষেতের ভেতরে ঢুকে যাচ্ছে। গায়ে সেই মোটা শাল চাপানো, মাথা থেকে প্রায় পা অব্দি ঢাকা। কি লুকাতে চাইছে আনন্দবাবু? এমন কি হতে পারে? রহস্যটা উন্মোচন করার একটা ভীষণ নেশা যেন আমাকে পেয়ে বসলো।
তবে জানি না তার পিছনে এই গোয়েন্দাগিরি করাটা কি আদৌ উচিত হচ্ছে। ভিতর থেকে না জানি কেউ বারবার বলে উঠছিল, লোকটা যেদিকে চলেছে সেদিকে এমন কিছু রয়েছে হয়তো যার আশাও আমি করতে পারছি না। শীতের হালকা ঠান্ডা ও কুয়াশায় আক্ষেপটা যেন এক ভয়াবহ চেহারা নিয়েছে। এ যেন হাঁটতে হাঁটতে আমি কোনো এক ভৌতিক সিনেমার মধ্যে এসে পড়েছি। এই মনে হয় কোনো ভয়ঙ্কর দৃশ্যমান দানব এসে দাঁড়াবে আমার সামনে। নিশি পাখির ডাক ও কান ফাটিয়ে দেওয়ার মতন ঝিঁঝির ডাক এই আবহাওয়াকে যেন আরো রহস্যময় করে তুলছে। তারা যেন বারবার জানান দিচ্ছে, অমঙ্গল, সামনে ঘোর অমঙ্গল। সেই সময় সম্পূর্ণ চাঁদের আলো এসে পড়েছে ফাঁকা জায়গাটার উপর। লোকটার সামনে দাঁড়িয়ে একখানা প্রকাণ্ড বড় কাকতাড়ুয়া, এবং ঠিক তার সামনেই দাঁড়িয়ে আনন্দবাবু। চাঁদের অমন রহস্যময় আলোয় পরিস্থিতিটা যেন আরো ভয়ঙ্কর করে তুলছে। আক্ষেতের মাঝে এমন ফাঁকা জায়গায় কাকতাড়ুয়া রাখার মানে কি? ব্যাপারটা বুঝলাম না। লোকটা দেখলাম লাঠি নিয়ে সজোরে মারলো কাকতাড়ুয়াটার দিকে। সজোরে মারতেই কাকতাড়ুয়াটি দেখলাম যেন ছটফটাতে শুরু করলো, এবং তার সঙ্গে শুরু হলো আবারও জোরে জোরে সেই কোঙানোর শব্দ। ভয় কেমন যেন গা শিউরে উঠলো আমার। নাড়ির ভেতর থেকে এক ছোড়া কাঁপুনি আস্তে আস্তে ছড়িয়ে পড়লো সারা শরীরে। এ যেন এক ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে আটকে পড়েছি আমি। কাকতাড়ুয়াটা নড়ছে কিভাবে? বারবার নড়ে চড়ে আরো জোরে জোরে এমন আওয়াজ করছিল। লোকটা দেখলাম সজোরে আরো একবার মেরে বলে উঠল, আজ রাতটা যাক, ভেবেছিলাম আজ রাতেই তোকে পোড়াবো, কিন্তু শহরের বাবু এসে বলল তাই তুই বেঁচে গেলি। আজ রাতটা যাক, কাল কাল তোর দিন শেষ। লোকটার বলা শেষ হতেই আমার চোখ গেল কাকতাড়ুয়াটার পায়ের দিকে, এবং পায়ের দিকে চোখ যেতেই আমার সারা শরীর শিউরে উঠলো আবার। এতক্ষণ আমি যাকে কাকতাড়ুয়া ভেবে ভুল করছিলাম, এ কাকতাড়ুয়া নয়, এ একটি জলজ্যান্ত মানুষ। জিনিসটা বুঝতে হঠাৎ করেই মুখ থেকে আমার ভুলবশত একটি আওয়াজ বেরিয়ে এলো। আওয়াজটা হতেই লোকটা ঠিক আমার দিকে ফিরে চিৎকার করতে শুরু করলো। কে ওখানে? শহরে বাবু। নিজেকে আটকাতে পারলাম না, চিৎকার করে বলে উঠলাম, তুমি কি মানুষ? তুমি একটা মানুষকে অমন কাকতাড়ুয়া বানিয়ে বেঁধে রেখেছো, কালকে আবার ওকে পোড়াবে? ছি, আমি তোমাকে ভালো মানুষ ভাবছিলাম আনন্দবাবু, কিন্তু আমি থাকতে এটা কোনো দিনও হতে দেব না। আমি এক্ষুনি থানায় কল করছি। কথাটা শুনতেই লোকটা দেখলাম একটি ভীষণ পিশাচীয় কণ্ঠে খিলখিলি হেসে উঠল।
শহরে বাবু, আপনি আমার ব্যাপারে কি বা জানেন? প্লিজ, যখন আমার মেয়েকে ওই জানোয়ারের বাচ্চাটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, কোথায় ছিল আপনার পুলিশ? মানে? 1 সপ্তাহ আগের ঘটনা। আপনার মতো এই জানোয়ারের বাচ্চাও রাতের বেলা সাহায্য চাইতে আসে। নির্দ্বিধায় আপনারই মতন তাকেও বারণ করি না। আসলে কি বলুন তো, আমরা গরিব হতে পারি, তবে বাড়িতে আসা অতিথিকে আমরা ফিরিয়ে দিই না। তখন আমার মেয়ে একদম ঠিকঠাক ছিল। রাতের বেলা এই জানোয়ার যখন বাড়ির ভেতরে আসে, তখন আমার মেয়ে ঘুমোচ্ছিল। ওই সব কিছুই জানতো না। ওই রাতটা কেটে যায়। সকালবেলা উঠে ওই জানোয়ার আমার মেয়েকে দেখে বলে যে আমার মেয়েকে নাকি ওর প্রচন্ড পছন্দ হয়েছে। আমি এতে প্রথম থেকেই অনুমতি দিইনি। অজানা লোক, বাড়ি কোথায় কোথায় থাকে জানতাম না। আমি ওকে সোজাসুজি ভালোভাবে বারণ করে দিই। বুঝেছিলাম হয়তো ও কথাটা বুঝবে। ও তেমনই দেখিয়েছিল। উনিও বলেছিল ঠিক আছে, অসুবিধা নেই। ওই রাতটা ওকে আমার বাড়িতে থাকতে দিতে বলল। দিলাম। তবে কি করে বুঝবো ওই জানোয়ারটার আমার মেয়ের উপরে বাজে নজর পড়েছিল? ওই রাতেই অঘটনটা ঘটিয়ে ফেললো। রাতের বেলা জানি না কিভাবে আমাদের খাবারের মধ্যে ওই জানোয়ার ঘুমে ওষুধ মিশিয়ে দেয়। তবে দুর্ভাগ্যবশত, তবে আমার সৌভাগ্য, ওই রাতে আমি শুধু মুড়ি আর গুড় খেয়ে শুয়ে পড়ি। ও জানতেও পারেনি ওর ঘুমের ওষুধ মেশানো তরকারি আমি খাইনি। সবাই ঘুমিয়ে পড়তে দেখলাম মাঝরাতে ধীরে ধীরে দরজা খুলে আমার ঘরের ভেতরে ঢুকে আমার আমার মেয়েটার শরীরের ওপর লোকটার চোখ যেন অন্ধকারের মধ্যেও প্রচন্ড জল করছিল। এই প্রথমবারের মতন লোকটার চোখ আমি স্পষ্টভাবে দেখতে পেলাম, অমন অন্ধকারের মধ্যেও। মনে হচ্ছিল অনেক দিন ধরে কোনো রাগ ক্ষোভ ভেতরে চেপে রেখে আজ বেরিয়ে আসতে চাইছিল। কাঁপা কাঁপা গলায় লোকটা বলল, হঠাৎ একটা ছোট্ট আওয়াজে আমার চোখটা খুলে যায়। চোখ খুলতে দেখি জানোয়ার আমার মেয়ে নিজের কোলে তুলতে যাবে। আমি সেই দিকে লাফিয়ে পড়ি ওর ঘাড়ে। তবে ও ও তৈরি ছিল না এটার জন্য। আমাকে দেখে ভয় চমকে ওঠে। ধরপাকড় হতে হতে প্রায় মারামারি লেগে যায়। হাতের কাছে একটা মোটা পিতলের ঘটি রাখা ছিল। হাতের কাছে পেয়ে সজোরে আমার মাথায় মারে। চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে পড়ি। তার মাঝে আমার মেয়েটাকে কুড়ে কুড়ে খেতে শুরু করে ওই জানোয়ার। হয়তো ভগবানের দয়ায় কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরে চোখ খুলে দেখি ওই পিশাচ। আমার জ্ঞান ফিরে চোখ খুলে দেখি ওই পিশাচের বাচ্চা আমার মেয়ের ওপরে হাতের সামনে পিতলের ঘটিটা দেখতে পেলাম। তুলে নিয়ে গায়ে সমস্ত জোর লাগিয়ে মারলাম মাথায়। মেয়েটার কাছে গিয়ে
দেখলাম ভগবানের দয়াতে বেশি কিছু ক্ষতি করতে পারেননি মেয়েটার। থ মেরে দাঁড়িয়ে শুনছিলাম কথাগুলো। যতক্ষণে কথাগুলো শুনছিলাম, মাঝে মাঝে ওই মানুষরূপী জানোয়ারের কাকতাড়ুয়াটা কেঁপে কেঁপে উঠছিল। কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে বলল, কান্না থামিয়ে আনন্দবাবু চোখ মুছতে মুছতে বলল, কি বলতাম পুলিশকে? একটা অজানা লোক হঠাৎ করেই বাড়িতে থাকার জন্য আসে। বাবু, ওসব পুলিশ আইন টাকাওয়ালা লোকেদের জন্য, আমাদের জন্য নয়। পুলিশের কাছে গেলে উল্টে তারা আমার মেয়ের উপরেই সন্দেহ করত, আর আমার মেয়েটাকে নিয়ে নোংরা নোংরা কথা বলতো। আচ্ছা আচ্ছা, এই দেশে দিনের পর দিন তো এত রেপ হচ্ছে, কজন অপরাধী শাস্তি পাচ্ছে বাবু? কথাটা যেন সপাটে এসে লাগলো আমার গালে। এরপর কি উত্তর দেব? এরপরে কি আর কোনো উত্তর দেওয়া যায়? জানোয়ারটা অজ্ঞান অবস্থায় থাকায় ওকে ঘরের মধ্যে বেঁধে এমন ভাবে কাকতাড়ুয়া বানিয়েছি, 4 দিন ধরে ওইভাবেই আছে। খেতে আসা কাকগুলো ওকে প্রত্যেক দিন কুড়ে কুড়ে খাচ্ছে, ঠিক যেইভাবে আমার মেয়েকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ওকে তো আজকের রাতেই পড়াতাম, শুধু আপনি এসে পড়লেন বলে। হঠাৎ করেই একটা প্রশ্ন আমার মনে যেন বিদ্যুতের মতন পড়ল। বললাম, তোমাদের সঙ্গে যদি এরকম ঘটনা কিছুদিন আগে ঘটে থাকে, তবে আমায় থাকতে দিলে কেন? বাবু, প্রথমে ভেবেছিলাম ওই জানোয়ারের মতন যারা যারা আমার কাছে সাহায্য চাইতে আসবে সবাইকে ওই কাকতাড়ুয়া বানিয়ে মারবো, আপনাকেও মারবো ভেবেছিলাম। তবে আপনি বড় ভালো মানুষ বাবু, একটা অজানা অচেনা অদেখা মেখে আপনি বোন বানিয়ে তার প্রতি আপনার দায়িত্ব দেখে আমার মন সায় দেয়নি বাবু। চিন্তা করবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। তবে এই জানোয়ারের বাচ্চাটাকে কাল আপনি যখন চলে যাবেন তখন পোড়াবো। কাল কেন, আজ কেন নয়? তো অবাক ভাবে আনন্দবাবু তাকালো আমার দিকে। লোকটার চোখে সেই সময় দাবানলের আগুন দেখা যাচ্ছিল। এসব জানোয়ারকে যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই ভালো। জ্বালিয়ে দিলে? কিছুক্ষণের মধ্যেই দাও দাও করে চলতে শুরু করলো কাকতাড়ুয়াটা। ভোরের আলোর সঙ্গে ধীরে ধীরে নিভতে শুরু করলো। ধীরে ধীরে নিভতে নিভতে কাকতাড়ুয়াটা ছাই হয়ে গেল আমাদের সামনে। পরের দিন আনন্দবাবুর হাতে কিছু টাকা দিয়ে এসেছিলাম, আর ওনার মেয়ে ভারতীকে দেখে এসেছিলাম। জানোয়ারটা যা অবস্থা করেছিল, থাক সেসব কথা। আচ্ছা ত্রিনয়দা, তবে কি যতবার আমাদের সাধারণ মানুষের সাথে এমন কিছু ঘটবে প্রত্যেকবারই কি আমাদের নিজের হাতে আইন তুলে নিতে হবে? আইন? তা সত্যি ছিল এক সময়, এখন সেই আইনও পড়তে পড়তে ওই জ্বলন্ত কাকতাড়ুয়ার মতন হয়ে দাঁড়িয়েছে। এখন পড়ে আছে শুধুমাত্র ছাইটুকুনি। কেমন লাগলো আজকের গল্প?
আশা করছি আজকের গল্প তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। লাইক করে বলো কোন জায়গাটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, কমেন্ট অবশ্যই পিন করে দিও। আমরা ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায় আবার নতুন কোনো গল্প নিয়ে। আজকের জন্য সকলকে শুভরাত্রি।